পাস্ট টেন্স থেকেও চারটা প্রকার আছে: পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইট কাকে বলা হয়? ওই যে প্রেজেন্ট ইনডিফিনাইটের মানে অর্থ যেটা ছিল যে সাধারণ বর্তমান কাল, পাস্ট ইনডিফিনাইটের অর্থ হচ্ছে সাধারণ অতীত কাল। পাস্ট ইনডিফিনাইটের সংজ্ঞাটা কি? যে টেন্স বা কাল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলা হয়। প্রেজেন্টের সাথে পাস্টের পুরোটাই মিল আছে, এখানে শুধু প্রেজেন্ট আর ওখানে পাস্ট, এটাই। আর চেনার উপায় কি? চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি উল্লেখ থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমি ভাত খাইলাম, এখানে লাম যুক্ত আছে, তাই না? ল, লে, লাম, লেন ক্রিয়ার শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি যুক্ত হবে। এইগুলো দেখে আমার চিনে নিতে হবে যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখন এর গঠনটা কি? তিনটা বাক্য, মানে তিন ধরনের থেকে চার ধরনের বাক্য হয়ে থাকে। চার ধরনের বাক্যে চারটে গঠন হয়। হাবোধকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নাম্বার অবজেক্ট ফুল স্টপ। আর নাবোধকে গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপর ডিড, নট, ভার্ব 1, অবজেক্ট ফুল স্টপ। আর প্রশ্নবোধকে গিয়ে ওই ডিডটা আগে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের 1, অবজেক্ট এবং প্রশ্নবোধক চিহ্ন। এই তিনটা গঠন আমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে আর কি, যে হাবোধকটা আমরা কিভাবে করব, নাবোধকটা আমরা কিভাবে করব, প্রশ্নবোধকটা কিভাবে করব। এই গঠনটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে হাবোধক বাক্যে আমরা কি পেলাম, যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের 2 নাম্বার, ভার্বের 2 নাম্বার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটাকে বলা হয়। আমরা ভার্বের 3টা করে রূপ শিখে নিয়েছিলাম এর আগে, যে গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, রান, রেন, রান। এই 3টে যে রূপ আছে, সেই 3টে রূপের দ্বিতীয় নম্বর যে রূপটা, এটাই কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করা হয়। যেমন এখানে বাক্যটা কি আছে, যে আমি ভাত খাইলাম, তাই না? ল, লে, লাম, লেন এগুলো হচ্ছে মানে বাংলা ক্রিয়া শেষে যুক্ত হবে। তাহলে এটাকে যদি আমি হাবোধক হিসেবে যদি করি, এটা তো হাবোধক বাক্যই, হাবোধক বাক্য না এটা? তাহলে এই বাক্যটা কি হবে? প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে আই, তারপরে ভার্বের কয় নাম্বার? ভার্বের 2 নাম্বার। ভার্ব কোনটা? খাওয়া। খাওয়ার ইংরেজি কি? খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। তাহলে ইটের 2 নাম্বার কি হবে? ইটের 2 নাম্বার হবে অ্যাট, এ টি ই, অ্যাট। তাহলে আই অ্যাট রাইস, হাবোধক বাক্য কিন্তু হয়ে গেল। ইট কিন্তু হবে না, ইট কিন্তু হবে না, এখানে ভার্বের 2 নাম্বার হবে, যে আই অ্যাট রাইস। এটাকে যখন আমরা নাবোধক করব, যে আমি ভাত খাইলাম না, এটাই আমি নাবোধক করলাম, যে আমি ভাত খাইলাম না, খাইলাম না। তাহলে আমরা কি করব, যে ওই আই এর সাবজেক্টের পরে ডিড ব্যবহার করব, ডিডের পরে নট ব্যবহার করে এই ভার্বকে কয় নম্বর বানাবো? ভার্ব কিন্তু তখন আর 2 নম্বর হবে না, তখন কয় নম্বর হবে? 1 নম্বর হবে, কিন্তু ইট হবে। তো এখানে কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, যে আমি শুরুতে হাবোধক বাক্যে ভার্বটা ব্যবহার করলাম 2 নম্বরে, আর এখানে আসে ভার্বটা ব্যবহার করলাম 1 নম্বর। এটার কারণ কি? এই যে ডিডটা এখানে যে ব্যবহার করলাম, এই ডিডটা কার থেকে তৈরি হয়েছে? ডু থেকে ডিডের তৈরি হয়ে গেছে। তার মানে ডু হচ্ছে 1 নাম্বার আর ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম। এই 2 নাম্বার ফর্ম এখানে থাকার কারণে এবং এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হওয়ার কারণে এখানে কিন্তু ভার্বের আর 2 নাম্বার হবে না, এখানে 1 নাম্বার। তার মানে শুধুমাত্র হাবোধকেই কিন্তু ভার্বের 2 নাম্বার হবে, নাবোধক এবং প্রশ্নবোধকে ভার্বের 1 নাম্বার হবে। তাহলে আমরা হাবোধকটা বুঝে নিলাম, নাবোধকটাও বুঝে নিলাম। প্রশ্নবোধক, এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি হবে? তাহলে শুরুতে কিন্তু ডিড হবে, তাই না? তারপরে কিন্তু আইটা যাবে, তারপরে ইট হবে, তারপরে রাইস হবে প্রশ্নবোধক চিহ্ন। এতটুকু যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমার পাস্ট ইনডিফিনাইট টেন্স মোটামুটি হবে ক্লিয়ার। আমি কিন্তু খুব শর্টকাটে মানে টেন্সটা শেষ করে দিচ্ছি, আমাদের সামনে সময় নেই, কারণ আমাদের আরো অনেক কিছু শিখতে হবে। এতটুকু বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো? আমরা প্রথমে কি বুঝে নিলাম, যে বাংলা ক্রিয়া শেষে ল, লে, লাম, লেন ইত্যাদি থাকবে। এগুলো যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর হাবোধকের গঠনটা আমরা কি পেলাম? প্রথমে সাবজেক্ট হবে,
তারপর ভার্বের 2 নাম্বার হবে, তারপরে অবজেক্ট ফুল স্টপ। না বোধকে আমরা কি পেলাম, যে না বোধকে ডিড নট ব্যবহার করলাম, ডিড ব্যবহার করার কারণে ভার্বে কিন্তু তখন 1 নাম্বার। এটা কিন্তু না বোধকের মানে ফর্ম। আর প্রশ্নবোধকে কি, ওই ডিড কিন্তু সামনে চলে গেল, সাবজেক্টের আগে গেল, এখানেও কিন্তু ভার্বের কয় নাম্বার হলো, 1 নাম্বার। তাহলে আমরা হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক তিনটেই বুঝে নিলাম। কিন্তু এখানে আমাদের যে প্রশ্নটা থাকতে পারে যে ডিডটা আমরা কার সাথে বসাবো, ডিড তো একটাই অক্সিলারি ভার্ব, এই জন্য ডিড সবার সাথেই বলবো। আই, ইউ, উই, দে, হি, সি, ইট যতগুলো মানে সাবজেক্ট আছে সবগুলোর সঙ্গে কিন্তু ডিডটা ব্যবহার হবে। এখানে যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পাঁচটের দ্বিতীয় নাম্বারে চলে যাব। কোনো প্রশ্ন আছে? পাঁচটের দ্বিতীয় নাম্বার টেন্সটা কি? প্রেজেন্টের দ্বিতীয় নাম্বার টেন্সটা কি? প্রেজেন্টের দ্বিতীয় নাম্বার টেন্স আমরা কি শিখেছিলাম? প্রেজেন্ট ইনডিফিনাইটের পরে প্রেজেন্ট কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট ইনডিফিনাইটের পরে পাস্ট কন্টিনিউয়াস হবে একইভাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর অর্থ কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি হবে? চলমান অতীতকাল। অতীতকালেও কোনো কাজ চলে কিন্তু, বা হয়, বা ঘটে, এরকম বোঝালে কিন্তু তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অতীতে কোনো কাজ ঘটছে বা চলছে বা হচ্ছে এরকম বোঝাতে গেলে তাকে কি বলা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এটার চিনিবার উপায় আছে, আমি সংজ্ঞাটা লিখতেছি না, অর্থও লিখতেছি না, শুধু চেনার উপায়টা দিয়ে, গঠনটা দিয়ে টেন্সটা শেষ করে দিচ্ছি। কারণ আমাকে বলা হয়েছে আজকে 4টা টেন্স শেষ করে দিতে, তাই আমি ওইভাবে মানে করতেছি আর কি। সংজ্ঞাটা তবুও আমি একবার বলে দিচ্ছি যে যে টেন্স বা কাল দ্বারা অতীতে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝায় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর চেনার উপায়টা কি? এর চেনার উপায়টা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি পেয়েছিলাম? তেসি, তেসো, তেসে, তেসেন এগুলো পেয়েছিলাম। এখানে ওই তেসি ঠিকই থাকবে, এর সঙ্গে শুধু ল যুক্ত হবে। তেসিলো, তেসিলে, তেসিলাম, তেসিলেন, এগুলো। একটার সঙ্গে কিন্তু আরেকটার মিল আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের মিল আছে। এখানে মিলটা কি? ওখানে ছিল তেসি, তেসো, তেসে, তেসেন, আর এখানে কি ওই তেসি, তেসো, তেসে, তেসেন এগুলো ঠিকই আছে, শুধু এর সঙ্গে ল, লে, লাম, লেন ইত্যাদি যুক্ত হচ্ছে। যেমন তেসিলো, তেসিলে, তেসিলাম, তেসিলেন এগুলো যুক্ত হবে। আর হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধকের গঠনটা আমরা একটু দেখি। প্রথমে সাবজেক্ট হবে, তারপর ওয়াজ এবং ওয়ার হবে। এখন এখানে প্রশ্ন থেকে যায় যে আমরা কখন ওয়াজ বসাবো, কখন ওয়ার বসাবো, তারপর অবজেক্ট ফুল স্টপ। এটা হচ্ছে মানে হ্যাঁ বোধকের মূল গঠন, যে প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং ফুল স্টপ। এখন ওয়াজটা কার সাথে হবে, ওয়ারটা কার সাথে হবে, এটা একটা নোট এখানে থেকে যায়। ওয়াজটা আমরা কার সাথে বসাবো? আই, সি, ইট, হি ও নামবাচক শব্দের সাথে, নামবাচকের সাথে ওয়াজ হবে। আর ওয়ারটা আমরা কার সাথে বসাবো? ওয়ারটা যে ইউ, উই, দে ও বহু বচনের সাথে ওয়ার বসবে। তাহলে এখানে আমাদের আর কোনো প্রশ্ন থেকে গেল না। আমাদের কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে। তার মানে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আমরা পাবো সবগুলোই কিন্তু ভার্বের সাথে কি যুক্ত করবে? আইএনজি যুক্ত করবে। আর আমরা গঠনটা কি পেলাম? প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এবং ফুল স্টপ। আর ওয়াজটা আমরা কার সাথে বসায় দেবো, ওয়্যারটা কার সাথে বসায় দেবো, এটাও আমরা জেনে নিলাম যে আই, সি, ইট, হি এবং নামবাচকের সাথে ওয়াজ, ইউ, উই, দে এবং বহুবচনের সাথে ওয়্যার হয়। এখন আমরা কয়েকটা উদাহরণ নেব। উদাহরণটা বলতে পারবেন কেউ? ভাবদেখের উদাহরণ তেসিলো, তেসিলে, তেসিলাম, তেসিলেন এগুলো উল্লেখ থাকবে ক্রিয়া শেষে।
সে স্কুলে যাইতেছিল, হ্যাঁ হবে। সে স্কুলে যাইতেছিল, যাইতেছিল, তাহলে এখানে সাবজেক্টটাকে হি অর সি, ছেলে অথবা মেয়ে উল্লেখ নেই, তাহলে আমরা দুটাই বসাতে পারি। তাহলে আমরা যদি এখানে হি বসায় দিই, তাহলে হির পরে বা সাবজেক্টের পরে আমরা কি বসাবো? ওয়াজ দা ওয়ার বসাবো, ওয়াজ বসাবো, যেহেতু হির সঙ্গে ওয়াজ হবে। হি ওয়াজ কি করতেছিল? যাওয়া। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। কিন্তু এই গোর সাথে কি হবে? আইএনজি। কোথায় যাইতেছিল? স্কুলে। টু স্কুল হবে। টু কেন হবে? কারণ স্কুলে একটা দিক বা গতি বোঝানো হচ্ছে, এই জন্য এখানে টু ব্যবহার করা হবে, যে হি ওয়াজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছিল। এটাকে যখন আমরা না বোধক করব বা নেগেটিভ সেন্টেন্স বানাবো, তখন আমরা কি করব? তখন আমরা কি লিখবো বা কি লিখলে এই বাক্যটা না বোধক হবে? কেউ বলতে পারবেন? বাংলাটা আমি না হয় লিখলাম না, বাংলা আমি খুব সহজে বুঝতে পারতেছি যে সে স্কুলে যাইতেছিল না, না কথাটা বসাই দিলাম, না বোধক হয়ে গেল। কিন্তু ইংরেজিটা আমি কি করব? ইংরেজিতে কি লিখবো? হি ওয়াজ, এরপর শুধু একটা কি বসায় দেবো? নট বসায় দেবো, তারপর যা আছে তাই। হি ওয়াজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছিল না। এই বাক্যটাকে আমি আবার প্রশ্নবোধক বানাবো। তাহলে প্রশ্নবোধক বানালে কি হবে? আমার কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে হাবোধক যখন আমরা বানালাম, ওই অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলো। আর যখন না বোধক বানালাম, তখন কিন্তু ওই অক্সিলারি ভার্বের পরে একটা নট যুক্ত করা হলো। আর যখন প্রশ্নবোধক বানাবো, তখন কিন্তু ওই অক্সিলারি ভার্বটা কি আসবে? শুরুতে চলে আসবে, সাবজেক্টের শুরুতে আসবে। তাহলে এখানে যদি আমি ওয়াজটা শুরুতে নিয়ে আসি, তারপরে কি হবে? হি হবে। ওয়াজ হি, এখানে যদি ওয়াজ নট একসাথে আনি তাহলে হবে না? ওয়াজ নট যদি একসঙ্গে আনি তাহলে হবে না, কিন্তু ওয়াজ হি নট যদি ব্যবহার করি তাহলে এটা হবে নেগেটিভ প্রশ্নবোধক। মানে না বোধক প্রশ্নবোধক বাক্য যেটা থাকে, যে সে কি স্কুলে যাইতেছিল না, মানে প্রশ্নও করা হচ্ছে, আবার না না কথাটারও উল্লেখ হচ্ছে। ওটা আমি শিখাইনি, তিনটা করে বাক্য শিখাইছি, যেহেতু আমাদের বেসিকটাই জানা নেই, ওই জন্য আমি চতুর্থ নাম্বারটা এখনো শিখাই। তবে আমরা যদি তিনটা জানি, তো চার নম্বর বাক্য আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আমাদের ভিতরে এই বোধটা জাগ্রত করতে হবে, যে আমরা নেগেটিভটা যখন তৈরি করব, তখন কি করব? অক্সিলারি ভার্বের পরে একটা নট বসায় দেব। প্রশ্নবোধকটা যখন তৈরি করব, তখন ওই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। এই কথাটা বা এই বিষয়টা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা যে কোনো ভাবে বা যে কোনো বাক্যকে না বোধক, প্রশ্নবোধক করতে পারবো খুব সহজেই। এটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। এতক্ষণ যতগুলো টেন্স আমরা করলাম, সবগুলো টেন্স কি অক্সিলারি ভার্বের পরে নট বসায় না বোধক হয় না? যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে আমরা ডু অথবা ডাজের পরে নট বসাইছিলাম না বোধক করার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর এর পরে নট বসাইছিলাম। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ এর পরে নট বসাইছিলাম। এতক্ষণ ইতিপূর্বে যে টেন্সটা করলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট, ডিড এর পরে কিন্তু নট বসাইছিলাম। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসেও কিন্তু ওয়াজ এবং ওয়ার এর পরে নট বসাই দিলাম। তার মানে প্রত্যেকটা টেন্সের ধারা এবং নিয়ম একই, কিন্তু কি কি তফাৎ বা কি পার্থক্য? শুধু অক্সিলারি ভার্বের পার্থক্য, তাই কিনা? অক্সিলারি ভার্বের শুধু পার্থক্য। কারণ এখানে অক্সিলারি ভার্ব শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। সবগুলো কন্টিনিউয়াস টেন্সে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও তাই হয়েছে, পাস্ট কন্টিনিউয়াসেও তাই হয়েছে, এমনকি ফিউচার কন্টিনিউয়াসেও কিন্তু আইএনজি যুক্ত হবে। তাহলে আমরা প্রশ্নবোধকটা কিভাবে করলাম? যে ওয়াজটা শুরুতে নিয়ে আসলাম, তারপর হি গোয়িং টু স্কুল। এখন এখানে যদি আমরা ওয়াজটা আনার পরে হি নট বসাই, তখন কি হবে বলেন তো? তখন বাংলা কি হবে বলেন? বাংলাটা কি দাঁড়াবে? যে সে কি স্কুলে যাইতেছিল না। তার মানে এখানে না এবং প্রশ্ন দুইটাই করা হচ্ছে। কেন? যেখানে নটও আছে এবং অক্সিলারি ভার্বটা সামনে আনা হয়েছে, প্রশ্নও করা হলো, না কথাটা উল্লেখ করা হলো, যে সে কি স্কুলে যাইতে ছিল না। তাহলে এই টেন্সে কোন রকম সমস্যা থাকলো?
মানে সমস্যা যদি খুঁটিনাটিও কিছু থাকে তাহলে সেটা সমাধান এখনই করে নেওয়া উচিত, কারণ পরবর্তী টেন্সে যখন যাব তখন আর এই টেন্সের সমাধান আপনি করতে পারবেন না। যে আমি এই জায়গায় বুঝলাম না, বা এটা আমার বুঝতে অসুবিধা হলো, বা এই বিষয়টা আমার বুঝতে পারতেছি না, এরকম কোনো প্রশ্ন যদি থাকে। আর সবচাইতে বড় যেটা বিষয় সেটা হলো আপনি ভয়েস করেন, ন্যারেশন করেন, ট্যাগ কোশ্চেন করেন, চেঞ্জিং সেন্টেন্স করেন, টেন্সটা আপনার ভালোভাবে বুঝতে হবে, মাথার ভিতরে খুব ভালোভাবে টেন্সটা রাখতে হবে। তৃতীয় নম্বরে আমরা চলে যাই। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মানে অনেক ঘটনা আছে এবং অনেক নিয়ম কানুন আছে। এখানে অনেক নিয়ম কানুন, অনেক ঘটনা। স্বাভাবিকভাবে মূলত এই পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরো গঠিত অতীতকাল, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ ছিল পুরো গঠিত বর্তমান কাল। এখানে চেনার যে উপায়টা সেটা হলো যে আসি, আসো, আসে, আসেন, যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা শিখেছিলাম বা ক্রিয়া শেষে যেটা ছিল, ওই আসি, আসো, আসে, আসেন এটাই থাকবে, কিন্তু এর সঙ্গে শুধু ল লে লাম লে যুক্ত হবে। তাহলে কি দাঁড়ালো? আসিল, আসিলে, আসিলাম, আসিলেন, এরকম করে যুক্ত হবে আর কি ক্রিয়ার শেষে। যেমন আসিল, আসিলে, আসিলেন, আসিলাম। তাহলে আপনি বলেন যে কোন টেন্সের সাথে কোন টেন্সের মিল নেই? প্রেজেন্ট ইনডিফিনাইটের সাথে পাস্ট ইনডিফিনাইটের কি মিল পেলাম আমরা? ওখানে ছিল খাও, দাও, পড়ো, লেখো, ঘুমাও, এরকম ছিল। আর পাস্ট ইনডিফিনাইটে কি? ল লে লাম লেন যুক্ত হলো, খেলো, গেল, বললো, এরকম। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? তেসি, তেসো, তেসে, তেসেন। আর পাস্ট কন্টিনিউয়াসে কি ছিল? তেসিল, তেসিলে, তেসিলাম, তেসিলেন। আর এখানে কি প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? আসি, আসো, আসে, আসে। আর এই জায়গায় কি দেখলাম আমরা? ওর সঙ্গে শুধু ল লে লাম লেন যুক্ত হয়ে গেল। এটাই শুধু তফাৎ, এটাই শুধু বেসিক। বেসিকটা আমার জানতে হবে আগে, বা মূলটা আমার আগে জানতে হবে। বেসিকটা আমি জানতে পারলে বা মূলটা জানতে পারলে আমার সবকিছু কিন্তু ওকে হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হ্যাঁ বোধকের যেটা গঠন সেটা হচ্ছে কি, যে প্রথমে সাবজেক্ট, তারপর কি হবে? হ্যাঁ, ভার্বের 3 নাম্বার, তারপর অবজেক্ট, তারপর কি হবে? ফুল স্টপ। তাহলে আমি একটা বাক্য যদি আপনাদেরকে বলতে বলি, বলতে পারবেন কি বাক্য হবে? চেনার উপায়টার দিকে একটু লক্ষ্য করেন, লক্ষ্য করে মানে বাক্যটা বলেন। না না না, যাচ্ছিলাম কেন? যাচ্ছিলাম তো, ওটা চয়েস হলো, কিন্তু এখানে অন্তস্থয় আকার গাছ গিয়াছিলাম হতো, আমি খেলিয়াছিলাম, বা এরকম করে হতে পারে যে খেলিয়াছিলাম, এরকম হতে পারে। তাহলে এই বাক্যটাকে যখন আপনি ট্রান্সলেট করবেন, ওই গঠনটার দিকে একটু তাকান। তাহলে প্রথমে আমি কি লিখবো, বা প্রথমে আপনি কি লিখবেন? তাহলে সাবজেক্টটা কি, তারপরে কি, তারপরে কি? ভার্বের 3 নাম্বার, ভার্ব কোনটা? খেলা। তাহলে কি হবে? প্লে, কি খেলছিল? আর কিন্তু কিছু নেই। যদি বলা হতো যে আমি মাঠে ক্রিকেট খেলিয়েছিলাম, তাহলে ইন দ্য ফিল্ড, ওর এক্সটেনশনটা পরে যদি থাকে তো বসাইয়ে দেবো, যদি না থাকে তো দরকার নেই। এটাকে যখন আমি না বোধক করবো তখন কি হবে? এখানে শুধু নট বসাবে। আর এটাকে যখন আমি প্রশ্নবোধক করবো তখন কি হবে? এটাকে আমি শুরুতে নিয়ে যাবো। এটাই না? এটাই তফাৎ না? যে আমি না বোধক করলাম কি হবে? হ্যাঁ। আর আমি প্রশ্নবোধক করলাম কিভাবে?
এইভাবে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা বুঝে নিতে পারলাম যে নামবোধকটা, প্রশ্নবোধক এবং চেনার উপায়, এই তিনটা অপশন কিন্তু মনে রাখতে পারলে আমরা সবগুলো টেন্স আয়ত্ত করতে পারবো।